মিত্র দেশগুলো ইসরায়েলকে বারবার করে পরামর্শ দিচ্ছে আমেরিকা সহ অন্যরা যে ইরানে হামলার ব্যাপারে তারা যাতে অন্তত পরামর্শ করে, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিচ্ছেন এই বিষয়ে এককভাবে ইসরায়েল সিদ্ধান্ত নেবে। মিত্র দেশগুলোর কথা না শুনে ইসরায়েল যে আক্রমণাত্মক একটা পরিস্থিতি তৈরি করছে কিংবা তারা ভয়াবহ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, এটার প্রতিক্রিয়ায় ইরান এবং অন্যরাও কতটা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। ইরান দুর্বল হয়ে পড়ছে, জাতিসংঘে এই নিয়ে তর্ক হয়েছে, কন্ডেম করা হয়েছে কাকে? ইরানকে। তুরুপের তাস কার? বিবি নেতানিয়াহু। তিনি কি করলেন? যখন গাজায় যুদ্ধ চলছে তখন তিনি সিরিয়ায় যে একটি ইরানি দূতাবাসে কনসুলেট ভবনে আক্রমণ হানলেন। মিত্র দেশগুলো ইসরায়েলকে বারবার করে পরামর্শ দিচ্ছে আমেরিকা সহ অন্যরা যে ইরানে হামলার ব্যাপারে তারা যাতে অন্তত পরামর্শ করে, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিচ্ছেন এই বিষয়ে এককভাবে ইসরায়েল সিদ্ধান্ত নেবে। যদিও ইরান পাল্টা হুমকি দিচ্ছে, এই যে হুমকি পাল্টা হুমকির বিষয়গুলো ঘটছে, হাসান ফেরদৌস আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার কাছে জানতে চাই যে মিত্র দেশগুলোর কথা না শুনে ইসরায়েল যে আক্রমণাত্মক একটা পরিস্থিতি তৈরি করছে কিংবা তারা ভয়াবহ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, এটার প্রতিক্রিয়ায় ইরান এবং অন্যরাও কতটা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। জুয়েল, তোমাকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা, শুভ নববর্ষ। দেখা হয়নি নতুন বছরের আগে পরে। যে ঘটনাটা ঘটলো ইরান এবং ইসরায়েলের মধ্যে, এটা হচ্ছে বিবি নেতানিয়াহুর হাতে একটা তুরুপের তাস তুলে দেওয়া। আমরা একদিন কি নিয়ে কথা বলেছি? একদিন আমরা কথা বলেছি আমরা গাজা নিয়ে, গাজা গাজা গাজা। আমরা কথা বলেছি নেতানিয়াহু একঘরে হয়ে পড়ছেন, একাকী হয়ে পড়ছেন, তার ক্ষমতা চলে যাচ্ছে। এখন যে ঘটেছে, এখন আমরা কথা বলছি ইরান নিয়ে, এবং কি কথা বলছি? আমরা কথা বলছি যে ইরান দুর্বল হয়ে পড়ছে, জাতিসংঘে এই নিয়ে তর্ক হয়েছে, কন্ডেম করা হয়েছে কাকে? ইরানকে। যদিও কোনো প্রস্তাব গৃহীত হয়নি। তুরুপের তাস কার? বিবি নেতানিয়াহু। তিনি কি করলেন? যখন গাজায় যুদ্ধ চলছে তখন তিনি সিরিয়ায় যে একটি ইরানি দূতাবাসে কনসুলেট ভবনে আক্রমণ হানলেন। যুদ্ধ চলছে গাজায়, কিন্তু তার চাকরি টানাটানি চলছে, তখন তিনি হামলাটা করলেন। ফলটা কি দাঁড়ালো? সবার নজর চলে গেল এই গাজা থেকে, বেঁচে গেলেন তিনি। এক। দু নম্বর, তার জবাবে ইরান কি বলল? একটা কিছু আমার করতেই হবে। তারা কি করলো? তারা 300 মিসাইল পাঠালো, যার একটাও ইসরায়েলে যে পৌঁছয়নি। প্রত্যেকটি পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে গেছে। ধ্বংস করলো কারা? ওদের ধ্বংস করেছে আমেরিকা যুক্তরাজ্য। তার সঙ্গে যুক্ত হয়েছে কে? যুক্ত হয়েছে মিশর, যুক্ত হয়েছে জর্ডান এবং ইউএই, মানে আরবরাও যুক্ত হয়েছে যে যুদ্ধে ইরান ইসরায়েলের বিরুদ্ধে করার কথা বলছে। আরো মজা কি, যখন ইরান মিসাইল গুলি ছুটছে, মানে ক্রুজ মিসাইল এবং ড্রোন, তখন তারা আগে থেকেই সাবধান করে দিচ্ছে। টেলিভিশনে দেখানো হচ্ছে এই দেখো মিসাইল যাচ্ছে। কখনো কি শুনেছে যুদ্ধ শুরুর আগে কেউ টেলিগ্রাফিক মেসেজ পাঠিয়ে দেয়, এই আমরা তোমাকে আক্রমণ করছি ভাই, তুমি সাবধান হয়ে যাও, যাতে করে কোনো ক্ষতি তোমার না হয়? এটা একটা খেলা। এই খেলাটাতে পুরোপুরি হেরে গেছে ইরান। এখন ইসরায়েল কি, বিবি নেতানিয়াহু কি বলছে? আমার ভূমিতে সরাসরি তুমি হামলা করেছো, যা কখনো ঘটেনি, আমাকে তো পাল্টা ব্যবস্থা নিতেই হবে। এবং মজা কি, এই আমেরিকা, ফ্রান্স, ইউকে সবাই বলছে হ্যাঁ, ইউ হ্যাভ এভরি রাইট, তোমার পুরো অধিকার আছে। ইরান তার কি বলছে? আমরাও লাগাবো। তোমরা কি লাগাবে? ইতিমধ্যে তো বুঝিয়ে পেরেছি তোমরা কি লাগাতে পারো। তোমরা ছুটতে পারো, ছোড়ার আগেই তা ধ্বংস হয়ে যাবে। ফলে এটা এক্সপোজ করলো ইরানকে কতটা দুর্বল সে, ডিপ্লোম্যাটিক্যালি, মিলিটারিলি, পলিটিক্যালি কতটা দুর্বল। এটা কেন করতে গেল? একটা ট্র্যাপ পেতেছিল বিবি নেতানিয়াহু, সেই ট্র্যাপে তারা পা দিয়েছে। আর দু নম্বর, তাকে রেসপন্স করতেই হতো, কারণ দেশের মধ্যে লোক বলবে আমার ঘরে এসে আমাকে আক্রমণ করে যায়, তুমি কিছু করবে না। ফলে ইরানকে, ইরানের বর্তমান লিডারশিপকে বাধ্য হয়ে করতে হতো। ভুলে না যেন যাই আমরা, গত 3 মাসে ইরানে অ্যাটলিস্ট 3টি ঘটনা ঘটেছে। ইরানের ভেতরে অভ্যন্তরীণ বিস্ফোরণ ঘটেছে, মানুষ মারা গেছে, আইসিসের আক্রমণে মারা গেছে লোক, পাকিস্তান থেকে বিদ্রোহী দল এসে গোলাগুলি করে গেছে, লোক মারা গেছে। দেশের ভেতরে ইরান নানা রকম সমস্যায় জর্জরিত, অর্থনৈতিকভাবে জর্জরিত। এই অবস্থা ইরান কোনো ক্রমে যুদ্ধ চায় না, কিন্তু তাকে আক্রমণ করতে হতোই ইসরায়েলের বিরুদ্ধে, অন্যথায় তার সোভরেন্টি, তার সার্বভৌমত্ব প্রশ্নের মুখে হতো। এখন প্রশ্ন হচ্ছে যে ইরানকে, বিবি নেতানিয়াহুকে বলা হচ্ছে রেস্ট্রেন করো,
আমাদের প্রেসিডেন্ট বাইডেন সাহেব টেলিফোন করে বলেছেন, বাবা তুমি তো জিতে গেছো, ইউ হ্যাভ ওয়ান, তুমি এর বাড়াবাড়ি করো না। কিন্তু এখন তো বাড়াবাড়ি করার সুযোগ পেয়ে গেছে ইসরায়েল, কিন্তু বাড়াবাড়ি করবেই। বলা হয়েছে কি রোববার ইসরায়েলে সমস্ত স্কুল বন্ধ দেওয়া হয়েছে, ফ্রি হলিডে করা হয়েছে। কি কারণটা কি? ভাবা হচ্ছে যে রোববারের মধ্যে হয়তো পাল্টা আক্রমণ হানবে। কেমন আক্রমণ হানবে? আমি কোয়াইট ডেফিনেটলি হামলাটা হবে লিমিটেড, সীমিত আকার হবে, এবং সম্ভবত ইরানের অভ্যন্তরীণ খুব প্রিসাইজ কোন একটা টার্গেটে, যাতে করে লোক না মারা যায়। মানে কি দাঁড়ালো, লাঠিও ভাঙবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এই একটা অদ্ভুত খেলার মধ্যে চলে গেছে আজকের গাজা। সবচেয়ে বড় ক্ষতি কার? গাজা লোকদের, যারা আশা করছিল যে যুদ্ধবিরতি হবে, সাহায্য পৌঁছবে, অবস্থা বদলাবে। কিন্তু এই একটা মাস্টার স্ট্রোক যিনি খেললেন আমাদের বিবি নেতানিয়াহু, হি ওয়ান, হেরে গেল ইরান। অর্থাৎ আপনি বলছিলেন যে ব্যর্থ একটা আক্রমণ হয়েছে এবং একটা পাতানো খেলা হয়েছে। বলা হচ্ছে যে প্রায় $1 বিলিয়ন খরচ হয়েছে ইরানের এই আক্রমণের পিছনে, কিন্তু সে $1 বিলিয়ন জলে গিয়েছে। এটি আপনার একটি মতামত। একই সঙ্গে আপনার বলছেন যে এটি পাতানো খেলা। যদি এই পাতানো খেলা এক পক্ষ হয় ইরান, তবে অন্য পক্ষ কারা? কার সাথে পাতিয়ে এই ইরান খেলছে? ইসরায়েল, আমেরিকা, কার সঙ্গে? না তার জনগণের সঙ্গে? ট্র্যাপটা ফেলেছে ইরানের জন্য ইসরায়েল, বিবি নেতানিয়াহু। আমি আগে বলেছি বিবি নেতানিয়াহু বিপদে আছেন, তার চাকরি চলে যায়। ঠিক এই সময় তিনি কাজটা করলেন। এখন কথা বলছি আমরা কি নিয়ে? আমরা কথা বলছি ইসরায়েল আক্রান্ত। এতদিন পর্যন্ত কি বলেছি? গাজা আক্রান্ত। এখন কি বলছি? ইসরায়েল আক্রান্ত। এই গত 1948 এর পরে প্রথমবার ইসরায়েলের ভূমিতে, দেশের ভেতরে ইসরায়েল আক্রান্ত হলো। সে তো বলবেই ভাই আমি তো রিভেঞ্জ নেবই, প্রতিশোধ নেবই, আমি তো সভরেন কান্ট্রি একটা। ফলে কথাটা বুঝিয়ে বলার চেষ্টা করি আমি। ট্র্যাপটা ফেলেছে বিবি নেতানিয়াহু, যে ট্র্যাপে পা দিয়েছে ইরান, এবং যে যার ফলে এখন সবার কাছে হাস্যকর হয়ে উঠেছে ইসরায়েল, কি বলে ইরান। তার একটা গুলিও কারো গায়ে লাগেনি, একটা ড্রোনও ইসরায়েলের ভেতরে যে পড়েনি। তার আগে সব 99% ধ্বংস হয়ে গেছে। একটি মাত্র শিশু, একটি বাচ্চা, 11 বছরের বাচ্চা সামান্য একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হচ্ছে ইরানের যুদ্ধ। অর্থাৎ $1 বিলিয়ন একটি নিষ্ফল আক্রমণ হলো ইরানের পক্ষ থেকে। প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর, আপনার কাছে জানতে চাই, যেটি হাসান ফেরদৌস বলার চেষ্টা করেছেন, এই যে ইরান এবং ইসরায়েলের দিকে এখন সবগুলো আলো চলে গেল, এর ফলে গাজা এবং ইসরায়েলের যে যুদ্ধবিরতির একটা সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা কি অনেকটা ভেস্তে যেতে বসেছে? ধন্যবাদ, শুভ নববর্ষ, and also belated Eid greetings to everyone. ইনফ্যাক্ট আসলে আমাদের শ্রদ্ধেয় হাসান ফেরদৌস ভাই চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন পুরো ঘটনাটা। আপনার প্রশ্নের উত্তরে আমি একটু জাস্ট অ্যাড করব। আসলে দেখুন, এটা পাতানো খেলা বা হোয়াট এভার, ইটস এ কাইন্ড অফ ট্র্যাপ, আমরা প্রত্যেকেই এটা বুঝতে পারছি। দেখুন, ইসরায়েল কিন্তু এটা এমনভাবে করেছেন, স্ট্রাইক করেছে কোথায় গিয়ে? ইরানের এমবেসি কম্পাউন্ড, যেটা আপনার সিরিয়াতে এপ্রিলের বোধহয় 1 তারিখ করে, এটা যেখানে 12 জন লোক মারা যায়, ইনক্লুডিং 2 ইরানিয়ান জেনারেল। itself is a reason for Iran to retaliate. আমরা জানি যে হামাস যে স্ট্রাইকটা করেছেন ইসরায়েলে গিয়ে, তার রিটালিয়েশন আজকে দেখুন 33,800 লোক বোধহয় মারা গিয়েছেন বা তারও ঊর্ধ্বে মারা গিয়েছেন। অর্থাৎ তাদের এক্সকিউজ হচ্ছে এটা, দে স্টার্টেড ইট। তো এখানে আমি আরেকটু অন্যভাবে একটু বলবো যে ইসরায়েল ট্র্যাপ করুক, যা করুক, হোয়াট এভার ইট ইজ, আনডাউটেডলি ইরানিয়ান একটা কম্পাউন্ডে এটা আন্তর্জাতিক আইনের একটা সাংঘাতিকভাবে লঙ্ঘন। এটা একটু আমাদের বোধহয় একটু কনসিডারেশনে রাখা উচিত। হ্যাঁ, এটাও সত্য যে তার রিটালিয়েশন যেটা সে করেছেন, 300 missiles and drones fired, at Israel. 99% কিছুই করতে পারেন নাই, প্রজেক্টাইল গুলো সবগুলো ধ্বংস করে দিয়েছেন। কারা? ইউএসএ, ইউকে এবং জর্ডানের কথা বলা হচ্ছে। ইজিপ্ট বা ইউএই ইনডাইরেক্টলি বোধহয় ছিল, কিন্তু জর্ডান ডিরেক্টলি পার্টিসিপেট করেছে। তো এতে দেখুন দুটো জিনিস, আমি হাসান ফেরদৌস ভাই যেটা বলেছেন একদম 110% আমি ওনার সাথে এগ্রি করি। এখানে দুটো জিনিস আমাদের বুঝতে হবে। নাম্বার 1, ইসরায়েল যখনই কোনো কিছু করে, আমি কিন্তু এর আগে অনুষ্ঠানেও বলেছি, দে আর লুকিং ফর অ্যান এক্সকিউজ টু গো আফটার ইরান। তাদের এখানে একটাই স্ট্র্যাটেজি, হামাসের থেকে বড় স্ট্র্যাটেজি হচ্ছে ইরানকে
যে কোনোভাবে কোণঠাসা করা। এখন দেখুন যে ফাইন্যান্সিয়াল একটা রিজন আর একটা ডোমেস্টিক, আমি দুটো ক্ষেত্রে একটু বলবো। আপনি ফাইন্যান্সিয়াল দেখেন $1 বিলিয়ন, হ্যাঁ, এটাতে ক্ষতি হয়েছে যেটা প্রোটেক্ট করার জন্য। সেখানে G7 দেখুন তাদের কিন্তু কোথায় কিন্তু তাদের যে কনস্পিরেসি গুলো বা স্ট্র্যাটেজি গুলো, গ্রুপ 7 অলরেডি কিন্তু ইটালিতে মিনিস্টারদের বৈঠক করে বলা হচ্ছে টাফার স্যাংশন against Iran. So that is definitely a great, the restriction and loss for Iran. That's what is going to affect Iran. Iran already under so different kinds of restriction, but still they are holding up, they are surviving. আরেকটা জিনিস যেটা হচ্ছে নেতানিয়াহু থ্রুপের তাজ, যেটা আমাদের শ্রদ্ধা হাসান ফেরদৌস ভাই বললেন যে আসলে এটা সে কিন্তু অনেকটা কিন্তু লুজিং গ্রিপ ইন হিজ ওন কান্ট্রি, ইন্টারন্যাশনালি টোটাল আইসোলেটেড হয়ে গিয়েছেন। কিন্তু এখন এই এমন ভাবে সেট করেছেন যেটা ট্র্যাপ বলছেন হাসান ফেরদৌস ভাই, ইয়েস ইট ইজ এ ট্র্যাপ। সে কিন্তু ডোমেস্টিক্যালি কিন্তু হি ওয়াজ অ্যাবাউট টু লুজ হিজ জব, যেটা আমাদের হাসান ফেরদৌস ভাই বলেছেন। এখন কিন্তু দেখুন সে হিরো হয়ে গেছেন আবার তার লোকের কাছে, যারা তার এগেনস্ট বলেছিল। এখন দেখুন আমরা টাইম টু টাইম শুনি ইলেকশন হওয়া উচিত, তার নেতৃত্ব চেঞ্জ হওয়া উচিত, আমাদের সাকসুমার এখান থেকে বলেছেন। কিন্তু আপনি মনে করবেন ন্যাশনাল ইন্টারেস্টে নো ম্যাটার হোয়াট দে সে, দে আর অল টুগেদার। That's what their main strength, that's their main force. So domestic ভাবে কিন্তু সে এখন তার যে প্রবলেম গুলো ছিল সেগুলোর থেকে কি ওয়ান beyond it. এই দুটো হচ্ছে তার বড় গেইন আর কি, নেতানিয়াহু। তো এখন যে নেতানিয়াহু এবং এখন যেটা বলেছেন সে, ইসরায়েল উইল ডিসাইড হাউ টু রেসপন্ড অন ইরানিয়ান অ্যাটাক, দে আর নট গোয়িং টু লিসেন টু এনিওয়ান। আমরা জানি প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন। এবং এর আগে আরেকটু বলি, ইরানের সাথে কিন্তু প্রেসিডেন্ট পুতিনের কিন্তু আপনার অলরেডি কিন্তু আলাপচারিতা হয়েছেন। সেখানেও সে যেটা আমরা যতটুকু সূত্রে জানতে পেরেছি সেটা বলেছেন যে দুই পক্ষকেই বলতেছে রেস্ট্রেইন করার জন্য টু ফার্দার এসকালেশন। কিন্তু পুতিনের মধ্যে একটি নৌ যুদ্ধ জাহাজও পাঠিয়ে দিয়েছেন। এক্স্যাক্টলি, হ্যাঁ, কারণ সেখানে তো কিছু করতে হবে, কারণ সেটা ইউক্রেন ফ্রন্টে তো এদের এগেনস্টে আছে। এবং দেখুন, এবং অলরেডি ইউক্রেন বলছে যে আমাদেরকে এমনভাবে হেল্প করা হোক যাতে যে ইসরায়েলের মতো 99% প্রজেক্টাইল যদি ইয়ার থেকে যেগুলো আসছে আপনার রাশিয়া থেকে সেগুলো যাতে প্রতিহত করতে পারে। সো এখানে যেটা ইরানের, আমিও বলবো যে গ্রেট লস ফর ইরান। কিন্তু আমরা যদি মনে করি যেটা গাজার অ্যাটাক, যেটা তারা এখনো বলে যে কথায় কথায় হু স্টার্টেড ইট, উই ডিড নট স্টার্ট, ইট ইজ হামাস স্টার্টেড ইট, বাট দিস অ্যাটাক প্রম্পটেড বাই ইসরায়েল। তারা তাদের কম্পাউন্ডে, তাদের ডিপ্লোম্যাটিক কম্পাউন্ডে গিয়ে অ্যাটাক করে 12 জনকে মেরে ফেলে। সো ইরান হ্যাজ দ্য রাইট। 7 অক্টোবরের ব্যাপারে যেমনটি ইসরায়েল বলেছিল যে 7 অক্টোবর হামাস আগে হামলা করেছে, ইরানের ক্ষেত্রে হয়তো সেটি বলার সুযোগ নেই। 1 এপ্রিল ইসরায়েল গিয়ে অ্যাটাক করেছেন, কিন্তু ইরানের কিন্তু তারপর আমার কাছে মনে হয় সংযম একটু রাখা উচিত ছিল। হাউ দ্য ডোমেস্টিক দ্য রিজিওনাল ফোর্সেস আর গোয়িং টু অ্যাক্ট। এখন দেখুন ইউএই বা সৌদি আরব, এখানে এই কান্ট্রিগুলো তো তারা দে ক্যান নট অ্যাকচুয়ালি রিলাই অন দ্যাম। সো দিস ইজ এ কাইন্ড অফ গেইন অ্যান্ড লস ফর ইরান। তার গেইন এইটা যে সে বলেছেন যে ইট ইজ নট গোয়িং টু গো আনচ্যালেঞ্জ, উই আর গোয়িং টু ডেলিভার সামথিং, অ্যান্ড দে ডেলিভার্ড ইট। এখন আমি যেটা বলবো যে উচিত হবে যে আঞ্চলিক যে ভারসাম্য, আঞ্চলিক যে একটা স্থিতিশীলতা এবং সিকিউরিটি রাখার জন্য উভয় পক্ষেরই বোধহয় এখন সংযমটা দেখানো উচিত। বিকজ তারা রিটেলিয়েট করবে, ইরান ইজ গোয়িং টু রিটেলিয়েট, আলটিমেটলি দ্যাটস গোয়িং টু এন্ড আপ লাইক ডিস্টেবিলাইজেশন ইন দ্য হোল রিজিয়ন। তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমরা একটু হাসান ফেরদৌস আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে নেতানিয়াহু এখন কি করবেন? তাকে একদিকে আমেরিকা থেকে বলা হচ্ছে যে কোন রকম আক্রমণ চালানোর আগে যাতে আমেরিকার সাথে পরামর্শ করে। আবার ইউকের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনকে আমরা দেখেছি তিনি নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছেন যাতে বুদ্ধিভিত্তিক এবং সীমিত আক্রমণ করা হয়। কিন্তু নেতানিয়াহু কি বলছেন? তিনি বলছেন যে আমরা আমাদের মিত্রদের পরামর্শকে গুরুত্ব দিই, কিন্তু তাল গাছটা আমার, বিচারটা আমি মানি, আমার উপর কোনো রকম আন্তর্জাতিক চাপ নেই হামলা না করার জন্য। তাহলে তিনি এখন কি করবেন? তিনি কি পাল্টা হামলা চালাতে যাচ্ছেন, যেটি হয়তো এই অঞ্চলকে আরো বেশি অস্থিতিশীল করে দেবে? তিনি যা খুশি করতে পারেন, এবং যা খুশি করতে পারেন আমেরিকার সম্মতিতেই। আমেরিকা এই যে ঘটনা ঘটলো, ইসরায়েল তো নিজের একটি মিসাইলও ব্যবহার করেনি, আমেরিকানরা করেছে। তার মানে, এবং আরো মজার কথা কি,
ইরান জানিয়ে দিয়েছে আমেরিকাকে আমরা ভাই আক্রমণ করতে যাচ্ছি, ইনফর্ম করেছে আগে, যদিও আমেরিকা অস্বীকার করেছে না, আমাকে বলেনি, কিন্তু ইরান বলেছে যে আমরা আগে শেয়ার করেছি ইনফরমেশন। এবং তা জানার পরে যদিও বাইডেন সাহেব বারবার টেলিফোনে নেতানিয়াহুকে বলছে রেস্ট্রেইন রেস্ট্রেইন রেস্ট্রেইন, তিনি কি বলছেন, আমাদের সম্পর্ক আয়রন ক্ল্যাড, একদম লোহার মতো শক্ত আমাদের সম্পর্ক। তার মানে কি দাঁড়ালো, মুখে যাই বলি না কেন আমি, তোমার সঙ্গে আমার দোস্তি ভাই একদম পাক্কা। বলে আমেরিকা কি বললো না বললো আমি আর বিন্দু মাত্র বিশ্বাস করি না এবং এটা গুরুত্বও দেই না। আমি জানি আমেরিকা তাই করবে যা ইসরায়েলের স্বার্থে যায়, আমেরিকা তাই করবে যদি নেতানিয়াহুকে রাখতে হয়, আমেরিকা নেতানিয়াহুকে রাখবে। আমেরিকা আসলে বাইডেন কি চায় এটা অন্য একটা প্রসঙ্গ, হয়তো কথা বলতে পারবো আমরা। বাইডেন মূলত চায় না যুদ্ধটা ছড়িয়ে পড়ুক যাতে করে আমেরিকা ডিরেক্ট ইনভলভ হয়ে পড়ে, বিশেষ করে এখন যখন সামনে নির্বাচন। এটা হলো মূল ব্যাপার। যদি অন্য সময় হতো আমেরিকা যুদ্ধে লেগে যেত, কিন্তু এখন সামনে নির্বাচন, ব্যাটল গ্রাউন্ড স্টেজগুলি দেখতে পাচ্ছি আমরা, আরো মুসলমানরা ক্ষেপে আছে, প্রোগ্রেসিভরা ক্ষেপে আছে, আনকমিটেড ভোট হচ্ছে, ব্ল্যাঙ্ক ভোট হচ্ছে। লাস্ট থিং হি ওয়ান্টস, এখন তিনি কোনো অবস্থায় যুদ্ধ চান না, এইটাই মূল ব্যাপার। নেতানিয়াহু বললাম তিনি তাই করবেন যা তার স্বার্থে লাগে, আমেরিকার স্বার্থে নয়, তার স্বার্থ। তার স্বার্থটা কি, ক্ষমতায় টিকে থাকা। আমি বারবার বলেছি যে আমেরিকার বিপি নেতানিয়াহুর অবস্থা খুব দুর্বল, তার নিজের যে কোয়ালিশন সরকার তা খুবই ভঙ্গুর অবস্থায় আছে। টিকে থাকার একটাই পথ, আর তা হচ্ছে কি, এটা বলা ইসরায়েলিদেরকে যে আমি তোমাদের নিরাপত্তার প্রোটেক্টর, একমাত্র আমি গ্যারান্টি দিতে পারি। দেখো আমেরিকা বলছে লড়াই করো না, লড়াই করো না, আমি বলছি না আমি পাল্টা আক্রমণ করবো, কারণ আমি আক্রান্ত হয়েছি। বলে আই এম দ্য হিরো, আই এম দ্য রিয়েল ডিফেন্ডার, বাইডেন সাহেব নয়। এবং এই কথাটা ভালো তিনি খাওয়াতে পেরেছেন তার ক্যাবিনেটকে এবং ইসরায়েলিদেরকে। বলে তোমার প্রশ্ন বলছি আমি যে নেতানিয়াহু তাই করবেন যা তার স্বার্থের জন্য উপকারী। কিন্তু একদিকে তো একটু অ্যাড করতে চাই হাসান ভাইয়ের সাথে। দেখুন ইসরায়েল জানে যে এই স্ট্রাইক মানে হচ্ছে মোর অ্যাসিস্ট্যান্স আর কামিং ফ্রম ইউনাইটেড স্টেট, $26 বিলিয়ন আমরা হয়তো পরে কথা বলবো, আপনি জানেন অলরেডি। এবং এটা কিন্তু সিম্প্যাথি ড্র করবে ইউনাইটেড স্টেটসে, যেটা যে ডিভাইডেড হয়ে গিয়েছিল অনেকে, যে ওয়েল দিস ইজ এ সেফটি এন্ড সিকিউরিটি ফর ইসরায়েল এন্ড দিস ইজ হোয়াট গোইং টু হ্যাপেন, আমরা যদি তাদেরকে আরো সাহায্য না দিই। সো দ্যাটস এ তুরুপের তাস, কিন্তু সেটাই কেন কিন্তু কাজ করবে। এখন পর্যন্ত এই খেলায় আমেরিকা এবং ইসরায়েল তারাই এগিয়ে আছে, অনেকটুকুই এগিয়ে আছে সব সময়, এখন বলে নয়, এই খেলায় বরাবরই তারা এগিয়ে। আরবরা, ইরান তো বটেই, সব আরবরা পিছিয়ে। কোনো একটা আরব কি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে? এই গাজার ঘটনা নিয়ে আমরা দেখছি বলিভিয়া করছে, কলম্বিয়া করছে, সাউথ আফ্রিকা যাচ্ছে, আয়ারল্যান্ড করছে। কোন একটা আরব দেশ কি কোন রকম অ্যাকশন নিয়েছে? বলে খেলায় আরবরা, মুসলমানরা, আমরা চিরকালই পিছিয়ে। এগিয়ে কে? ইসরায়েল, পেছনে ছাতা ধরে আছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে একদিকে গাজা, অন্যদিকে রাফায় হামলার পরিকল্পনা, একদিকে দেখা যাচ্ছে হিজবুল্লাহ এবং হুতিদের হামলার পরিকল্পনা, নতুন করে যোগ হলো ইরান। এক্ষেত্রে কোন রকম সম্ভাবনা কি দেখছেন নেতানিয়াহুর সামরিক এবং রাজনৈতিক কৌশলের পরিবর্তনের? ভাই বলুন, তারপর আমরা ডক্টর এমরাদ বড়ুয়ের কাছে জানবো। আমি এই মুহূর্তে কোনো প্রয়োজন তার তো নেই। হি ইজ ডুইং অলরাইট। উনি তো ড্রাইভিং সিটে আছেন গাড়ির, উনি তো গাড়ি চালাচ্ছেন, উনি পথ বদলাবেন কেন? হি ইজ উইনিং। যে লোক উইন করে সে তো উইনিং স্ট্র্যাটেজি সে কন্টিনিউ করে না। তার ফলে কোনো কারণ নেই এই মুহূর্তে নেতানিয়াহুর পথ বদলানোর। হি উইল ডু ইট অ্যাজ লং হি নিডস ইট। গোলাম আহমদ, আপনি কি মনে করেন? আমি একটু অ্যাড করব, ওনার মেটাফোরটা আমার খুব পছন্দ হয়েছে। উনি যেটা ইউজ করেছেন, হি ইজ ইন ড্রাইভিং সিট নেতানিয়াহু। এবং ড্রাইভিং সিটে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দুটো জিনিস, একটা ডিরেকশন যেটা তাদের আছে, এবং হচ্ছে ফুয়েল। এই ফুয়েল সে জানে যে ইজ গোয়িং টু কাম মোর ফ্রম ইউনাইটেড স্টেটস। এটা ইউক্রেনে যেমন আমরা প্রক্সি ওয়ার বলতেছি, এখানেও একই প্রক্সি ওয়ার। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। এবং এটা আসলে যে প্যালেস্টাইন যে ইস্যুটা সলভ না হওয়ার পিছনে মূল কারণ যেটা আমি বলবো, there is no unity and solidarity among the countries in that region. That's what we are all suffering, যেটা আমাদের হাসান ফেরদৌস ভাই বলেছেন।
Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।